মহাকাশ যাত্রা একসময় কেবল বৈজ্ঞানিক কল্পকাহিনীরই বিষয় ছিল, কিন্তু 2002 সালে এলন মাস্কের প্রতিষ্ঠিত স্পেস এক্স এই ধারণাকে বাস্তবে রূপ দেয়। Why not? I don't ever give up. I mean, I'd have to be dead or completely incapacitated. তাদের লক্ষ্য ছিল মহাকাশ যাত্রাকে আরো এফোর্ডেবল এবং অ্যাভেলেবল করে ফেলা। এই বিপ্লব ঘটাতে ইকোনমিক্স অফ স্কেল একটি মূল কৌশল হিসেবে কাজ করেছে। 3, 2, 1. আজ আমরা ইনডেপথ আলোচনা করব কিভাবে স্পেসএক্স তাদের প্রযুক্তি, রকেট ডিজাইন এবং বিজনেস স্ট্র্যাটেজির মাধ্যমে মহাকাশ শিল্পে বিপ্লব ঘটিয়েছে। স্পেসএক্স এর যাত্রা শুরু হয় মার্স ওয়েসিস প্রকল্পের ব্যর্থতা থেকে। এলন মাস্ক লক্ষ্য করেছিলেন মহাকাশে রকেট লঞ্চ করার খরচ এতটাই বেশি যে এটি কেবল সরকারি প্রকল্পের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি সিদ্ধান্ত নেন এই সমস্যা সমাধানে নতুন কিছু করতে হবে। এর ফলস্বরূপ স্পেসএক্স এর জন্ম। স্পেসএক্স এর প্রথম দিনগুলো ছিল খুবই চ্যালেঞ্জিং। 2006 সালে তাদের প্রথম রকেট ফ্যালকন 1 উৎক্ষেপণের সময় ব্যর্থ হয়। পরপর 3 বার ব্যর্থতার পর 2008 সালে তাদের চতুর্থ লঞ্চ সফল হয়। এখান থেকে স্পেসএক্স এর মূল যাত্রা শুরু হয়। মহাকাশ যাত্রার ক্ষেত্রে খরচ ছিল সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। একটি রকেট লঞ্চের খরচ প্রায় কয়েকশো মিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতো। এর অর্থ দাঁড়াচ্ছে প্রতি মিশনের জন্যই নতুন নতুন রকেট লঞ্চ করতে হবে, যা প্রতিবারই খরচের মাত্রা বাড়িয়ে তুলবে। তাছাড়া রকেটের মূল অংশগুলো ছিল একবার ব্যবহারের জন্য তৈরি, যার অর্থ আপনি একটি রকেট একবার লঞ্চ করেছেন, অর্থাৎ পুরো খরচ তার পেছনে হয়ে গেছে, এটি আর পুনরায় ব্যবহার করা সম্ভব নয়। এই সমস্যা সমাধানের জন্য ইকোনমিক্স অফ স্কেল এবং রিউজেবল রকেট আইডিয়া দেন এলন মাস্ক। ইকোনমিক্স অফ স্কেল বিষয়টা আসলে কি? ইকোনমিক্স অফ স্কেল বিষয়টা বলতে বোঝায় উৎপাদনের পরিমাণ বাড়ানোর মাধ্যমে প্রতিটি ইউনিটের খরচ কমিয়ে আনা। স্পেসএক্স এই কৌশলকে প্রয়োগ করেছে তাদের রিউজেবল রকেট প্রযুক্তিতে। কিন্তু কিভাবে? স্পেসএক্স এর ফ্যালকন 9 এবং ফ্যালকন হেভি রকেটের নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রকেটের ফার্স্ট পোর্শন পুনরায় ব্যবহার করা সম্ভব হয়। এর ফলে প্রতিটি লঞ্চের খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব পেরেছিল। স্পেসএক্স এর আরেকটি বড় কৌশল ছিল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। অন্য কোম্পানির মতো আউটসাইড সাপ্লায়ারের উপর ডিপেন্ডেন্সি তৈরি না করে স্পেসএক্স প্রায় সবকিছুই নিজেরাই তৈরি করা শুরু করে। স্পেসএক্স এর মার্লিন ইঞ্জিন তাদের ওন রিসার্চ এবং ডেভেলপমেন্টেরই আলটিমেট আউটকাম ছিল। রকেট পরিচালনার সফটওয়্যারও স্পেসএক্স নিজেরাই তৈরি করে, যা তাদের খরচ এবং সময় দুইটি কমিয়ে আনে। স্পেসএক্স এর সাফল্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ ছিল নাসার সাথে অংশীদারিত্ব। নাসার কমার্শিয়াল অরবিটাল ট্রান্সপোর্টেশন সার্ভিসেস COTS প্রোগ্রামের মাধ্যমে স্পেসএক্স তাদের প্রথম বড় চুক্তি পায়। নাসার এই মডেল স্পেসএক্সকে খরচ কমানোর ইন্সপিরেশন হিসেবে কাজ করে। স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট তৈরি করতে প্রায় $300 মিলিয়ন খরচ হয়েছিল, যেখানে নাসার অনুমান ছিল কত জানেন? $4 বিলিয়ন খরচ হতে পারে। 2018 সালের মধ্যে স্পেসএক্স গ্লোবাল কমার্শিয়াল লঞ্চ মার্কেটের প্রায় 60% দখল করে নেয়। রকেট উৎক্ষেপণের খরচ অন্যান্য কোম্পানির তুলনায় প্রায় 10 গুণ কমিয়ে এনেছিল। স্পেসএক্স বর্তমানে স্টারশিপ প্রকল্পে কাজ করছে, যা সম্পূর্ণ রিউজেবল রকেট তৈরির দিকে মনোনিবেশ করেছে। এর লক্ষ্য হলো মঙ্গল গ্রহে মানুষের বসতি স্থাপন করা। ভাবা যায় স্টারশিপের মাধ্যমে মহাকাশ পর্যটনকে আরো অ্যাভেলেবল করার পরিকল্পনা রয়েছে তাদের। স্পেসএক্স এর এই প্রকল্প শুধু মহাকাশ ভ্রমণের খরচই কমাবে না, বরং নতুন অর্থনৈতিক সম্ভাবনার দরজাও খুলে দিবে আমাদের সামনে। স্পেসএক্স আমাদের শিখিয়েছে কিভাবে একটি কোম্পানি প্রবলেম আইডেন্টিফিকেশন, প্রবলেম সলভিং উইথ ক্রিয়েটিভিটি, প্রপার প্ল্যানিং এবং রাইট ইমপ্লিমেন্টেশনের পাশাপাশি লং টার্ম ভিশনের মাধ্যমে একটি পুরো শিল্পকে পরিবর্তন করে দিতে পারে। স্পেসএক্স শুধু মহাকাশ শিল্পে বিপ্লব ঘটায়নি, এটি প্রমাণ করেছে প্রযুক্তি এবং অর্থনীতির সঠিক মিশ্রণে যে কোনো বড় সমস্যার সমাধান সম্ভব। এলন মাস্কের এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় সাহস এবং সৃজনশীলতা নিয়ে কাজ করলে স্কাই ইজ দ্য লিমিট। বন্ধুরা, আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে বেশ কয়েকটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা এর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। আপনাদের সাথে থাকাই আমাদের এগিয়ে চলার শক্তি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।